টেনশন করিস না বাবা, আমি আছি না, তুই একদম প্যারা নাই, চিল মুটে থাক। মম, ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপরও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করে বসে আছে, আর তুমি বলছো টেনশন না করতে। এটা বলছি একদম ঠিক বলছি। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম ওই মেয়েটাকে সে তোর বউ করে আনবেই আনবে। সে আমরা চাই আর না চাই। আমি তোর হয়ে প্রতিবাদ করাই উল্টো আমাকেই শাসিয়ে দিল, বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই, আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্য পুত্র করতে দুই পারও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথাই রাজি হয়ে যা। মম, সব জেনেও শেষ পর্যন্ত তুমিও ড্যাডের মতো সেম কথা বলছো? আগে আমার কথা তো শেষ করতে দে, আমার কথা এখনো পুরোটা শেষ হয়নি। দেখ, ওই কেউ মেয়েটাকে এই বাড়ি বউ করে আনতে আমরাও রাজি না। জিসি তো সোজা বলে দিয়েছে ওই কামু মেয়েটা ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই বরং এক কাজ কর, এখন আপাতত ওর কথা মতো তোর ড্যাডের কথা মতো বিয়েতে রাজি হয়ে যা, নয়তো বুঝতেই পারছিস ও যা বলে তাই করে, তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। সো আই থিঙ্ক ওই কেউ মেয়েটাকেই বিয়ে করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ, আমি বলছি জাস্ট বিয়েটা কর, তারপর ওই মেয়েকে বাড়ি ছেড়ে কিভাবে তাড়াতে হয় তা এই শায়লা বেগম ভালো করেই জানে। আর তোরও কি কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তেই জয়ের মুখটা চকচক হয়ে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়েতে রাজি। তবে একটা কথা জেনে রেখো মম, যেই মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবন তো আমি নরক বানিয়ে ছাড়বো। এমন কোনো দিন থাকবে না যেদিন ওর গায়ে আমার হাত উঠবে না। এক্ষেত্রে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, কেমন? ওই মেয়েকে আমি এমনভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। আচ্ছা, আমি আসছি। শায়লা বেগম চলে গেলেন, আর জয় সেখানে বসে ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসর রাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলেও নেহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্ন উবে গেল। বরং রুমে ঢুকলো একরাশ রাত নিয়ে, যেন সামনে কেউ পড়লে খাইয়া ফেলামো এমন অবস্থা। রাগে হুম করে দরজা বন্ধ করার শব্দে আজকে উঠল নেহা। তবে জয়ের দৃষ্টি গোচর হলো না সেটা। সে তোর আগে ফুসফুস করছে আর ভাবছে কখন নেহা নিজ থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে। হলো তাই। জয়কে দেখিয়ে নেহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যে না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে, জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নেহাকে অপমান করার জন্য। কি করছিসটা কি? প্রথম রাতে জয়ের মুখ থেকে এমন তুই তুকারি শুনে নেহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন সালাম করছি? রাখ তোর সালাম। আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেন কি আপনি? আপনি আমার স্বামী, আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রীকেই স্বামীর পা ধরে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। এইখানে সাহসের কথা আসছে কোথা থেকে? শাট আপ। কে তোর স্বামী? হ্যাঁ, আমি তোর স্বামী না, আর তুইও আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্য পুত্র করে না দেয় তার জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে তুই যেভাবে আমার জীবনটা হেল করে দিয়েছিস ঠিক তেমনি আমিও তোর জীবনটা নরক বানিয়ে দেব। মাইন্ড ইট। এখন সর সামনে থেকে, আমি ঘুমাবো। আর হ্যাঁ, বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মাথায় রাখবি। কথাগুলো এক নাগারে বিরতিহীনভাবে বলেই জয় ওয়াশরুমে চলে গেল, আর পেছনে ফেলে রেখে গেল পাহাড় সমান প্রশ্ন বৃদ্ধ রমণীটাকে। নেহাকে কিছু বলার সুযোগই দিল না জয়। নেহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কিনা নেহার জানা। নেহা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সেদিনের পর থেকে নেহার উপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ রাখেনি যেদিন নেহার গায়ে হাত তোলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেই জয়ের ভেতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নেহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমোচ্ছে মেয়েটা। জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। সকালের রায়হান সাহেব নাস্তা সেরে অফিস যাওয়ার আগে একবার জয়ের রুমে গেল। নেহা তখন জয়কে নাস্তা খাইয়ে ঔষধ খাইয়ে দিচ্ছিল। রায়হান সাহেব গলা খকার দিয়ে রুমে প্রবেশ করল। হঠাৎ নেহা, বাবা আপনি হাসুন না। না তুই নাস্তা করেছিস মা? না বাবা, ওনাকে আগে খাইয়ে দিচ্ছি আর কি। আর আপনি তো জানেনই, ডক্টর আঙ্কেল বলেছে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও যেন ওষুধের টাইম মিস না হয়। তাই তো আপনাকে নাস্তা দিয়ে এসে আমি আর আপনার কাছে যেতে পারিনি। আমার উপর রাগ করেননি তো বাবা? আরে মা, আমি কি তোর উপর রাগ করতে পারি? তুই তো আমার ঘরের লক্ষ্মী। জয় বাবা, তোর এখন কেমন লাগছে? জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না, কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছে। এখন আমার মেয়েটার উপর ভরসা। নেহামা যদি কিছু একটা করতে পারে, আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে। কিরে মা, পারবি না আমার আশাটা পূরণ করতে? বাবা এমন করে বলছেন কেন? আমি হয়তো ডাক্তার না, তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেই আশায় আছি মা। আই এম সরি ড্যাড। জয়ের এমন কথায় রায়হান সাহেব আর নেহা দুজনেই চমকে তাকালো ওদিকে। রায়হান সাহেব অবাক কথা বললেন, সরি কেন বলছিস বাবা? এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে আর আমি সেটা রাখতে পারলাম না, তার আগে ঘরবন্দি হয়ে গেলাম, তাই আর কি। তবে আমি প্রমিস করছি ড্যাড, আমি সুস্থ হলে আর তোমাকে কষ্ট করতে দিব না। তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দিব। আমি নিজেই তখন পুরো অফিস সামলাবো। একদম, তখন তো আমি নাতি নাতি নিয়ে খেলবো। অফিসের দায়িত্ব পালন করব কেন? তুই অফিস সামলাবে আর আমি নাতি নাতনির সাথে খেলা করব, দেখিস। বাবার কথা শুনেই সাথে সাথে জয়া নেহা পরস্পরের মুখের দিকে তাকালো। দুজনেই যেন হাউথ বিহ্বল হয়ে তাকিয়ে আছে। বাবার কথার প্রতি উত্তরে কি বলবে জয়ের জানা নেই। জয় কথা ঘোরানোর জন্য বলল, ড্যাড তোমার দেরি হয়ে যাচ্ছে মেবি। রায়হান সাহেব হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বলতেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই। আসছি আমি। সাবধানে যাবেন বাবা। আচ্ছা মা। রায়হান সাহেব চলে গেলেন। নেহাও জয়ের জন্য আনা নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কারণ একটু আগে শ্বশুর মশাই যেটা বলেছেন সেটার পর জয়ের চোখাচোখি হওয়ার সাহস নেহার নেই। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, তাই লজ্জাটা কাটাতেই রুম থেকে বেরিয়ে গেল। আর তাছাড়া সে এখনো নাস্তা করেনি। যাই হোক, পেটের ক্ষুধা তো সবারই থাকে। নেহা ফিরে আসলো খানিক বাদে, হয়তো নাস্তা সেরেই ফিরেছে। নিহা, অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল, দেখো কে এতবার কল করছে। তোমার বাড়ি থেকেও তো করতে পারে। জয়ের কথা শুনে নেহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে 8 বার কল এসেছে। নেহা একটু অবাক হলো, কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে। এতবার কে কল করলো আবার? নাম্বারটা তো অচেনা, ব্যাক কি করব? হ্যালো, আপনি কি নেহা বলছেন? জি, কে বলছেন? আমি কামালপুর রেলওয়ে স্টেশন থেকে নীল ছায়া ট্রেনের অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ট্রেনের ভিতরে একটা লাগেজ পাওয়া গেছে। আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখা সিটটি আপনার ছিল, তাই আপনাকে ইনফর্ম করার জন্য কল করলাম। আপনার লাগেজটি ট্রেনে ফেলে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই, আমি ভুল করে ফেলে এসেছি। আচ্ছা, তাহলে আপনি সময় করে এসে লাগেজটি নিয়ে যাবেন। আমি বুকিং রুমে রাখবো আপনার কাগজ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। বলেই কলটা কেটে দিল নেহা। লাগেজের সন্ধান পেয়ে ওর যেন খুশি আর ধরছে না। যদিও লাগেজটা হারিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান সাহেবকে বললে লাগেজ থাকা কাপড়ের চেয়ে আরো ভালো কাপড় এনে দিত। কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নেহার কাছে অনেক বেশি মূল্যবান, তাই লাগেজটার খবর পেয়ে এতটা খুশি লাগছে। আসলে লাগেজে ওর আর জয়ের একটা কাপল পিক আছে, যেটা নেহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি। নেহা কল কাটতেই জয় জিজ্ঞেস করলো, কে ছিল আর তুমি কোথায় যাবে বলছিলে? নেহা জয়ের দিকে তাকালো, বলল,
ওটা রেল স্টেশন থেকে কল করেছিল, আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করেছে, তাই আমি আসছি বললাম। নিহা, তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগেজ আনতে রেল স্টেশনে যাবে? আবার তোমার যাওয়ার দরকার নেই, আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেব কাপড়। চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো, লাগেজ আনতে যাওয়ার প্রয়োজন নেই। সরি, আসলে আমি প্রথমবারের মতো আপনার একটা কথা রাখতে পারছি না, কারণ কাপড়ের থেকে অনেক মূল্যবান একটা জিনিস আছে ওই লাগেজে, আর অন্য কিছুর জন্য না হোক ওই জিনিসটার জন্য আমাকে লাগেজটা আনতে যেতেই হবে। প্লিজ ক্ষমা করবেন, আসছি আমি, টেনশন করবেন না, আপনার কিছু প্রয়োজন হওয়ার আগেই ফিরে আসব, এই যাব আর আসবো। আচ্ছা, ড্রাইভারকে নিয়ে যেও, আর হ্যাঁ, সাবধানে যাবে, কেমন? নেহা একটু অবাকই হলো, জয়কে সাবধানে যেতে বলছে, তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল, নয়তো আবার দেরি হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস নেহা সারাক্ষণ শুধু জয়ের পেছনেই লেগে থেকে জয়ের সেবা করেছে। নেহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েই করবে না। জয়কে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নেহাই করেছে। এমনকি জয়ের মা কিংবা বোন কাউকেও করতে দেয়নি। আর গত 15 দিন ধরে তো দিনে 2 বার রুটিন করে জয়কে হাঁটিয়েছে। নেহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ। নেহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল, সেখানে নেহার অক্লান্ত সেবা আর কেয়ারিং এ জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নেহার সেবায় জয় সুস্থ হলেও তবে এখন হাঁটতে একটু প্রবলেম হয়, যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমন নয় যে একেবারে হাঁটতে পারে না, হাঁটতে পারে, তবে একটানা বেশি সময় ধরে হাঁটতে পারে না, এই আর কি। ডক্টর তো রীতিমতো অবাক, যেটা ওনারা পারবেন না মনে করেছিলেন সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো। তবে একটা কথা না বললেই নয়, আর সেটা হলো জয়ের পেছনে এত সময় ব্যয় করার পরেও ঘরের একটা কাজও বাদ দেয় না নেহা। একদিকে জয়কে সামলায়, অন্যদিকে ঘরের কাজ সামলায়। নেহা যেন একাই 100। ঋতু তো নেহাকে রোজ দেখে দেখে অবাক হয়, কিভাবে এত কাজ করতে পারে নেহা। নেহা খেয়াল করেছে জয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো ব্যবহার করে, তেমন আগের মতো তুইতুকারিও করে না, সব সময় সম্মান দিয়ে কথা বলে, আর নিজের কাজকর্মের দ্বারা বোঝায় যে সে আগের দিনগুলোতে করা আচরণগুলোর জন্য অনেক বেশি অনুতপ্ত। জয় কেমন অক্লান্ত সেবা করায় রায়হান সাহেব নেহার প্রতি অনেক বেশি খুশি। উনি জানতেন নেহা জয়কে ঠিক সুস্থ করে তুলবেন, তবে উনি ভাবতে পারেননি 1 মাসের মধ্যেই জয় সুস্থ হয়ে উঠবেন। তবে এত কিছুর পরেও শায়লা বেগম আর জিসির মনে নেহার জন্য কোনো ফিলিংস তৈরি হলো না। আসলে কথা আছে না, কিছু লোক কখনো শুধরানোর নয়। শায়লা বেগম আর জিসিও ঠিক তেমন। ওদের চোখে নেহার এত সেবা আর কেয়ারিং গুলো করেনি, শুধু পড়লো নেহার জন্যই জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা, যেখানে নেহার কোনো দোষী নেই। এমনকি ডক্টর পর্যন্ত জয়ের সুস্থ হওয়া দেখে নেহার সেবার প্রশংসা করেছেন, কিন্তু শায়লা বেগম বেশি সেটা মানতে নারাজ। ওদের মনে হয় যে নেহার সেবায় নয়, বরং ওষুধেই জয় সুস্থ হয়েছে। ওদের ক্ষেত্রে আসলে একটা কথাই প্রযোজ্য, কুত্তার লেজ কখনো সোজা হওয়ার নয়। জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এরই মাঝে একদিন নেহার বাবা মাও এসে দেখে গেল, তবে ওনারা রাত থাকেননি, সকালে এসে বিকেলেই চলে গিয়েছেন। কারণ নেহার বাবা চাননি ওনার মেয়ের কষ্টের মধ্যে আরো কষ্ট দিতে। যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যে রফিক সাহেবের বোঝা হয়ে গেছে নেহার উপর দিয়ে কি যাচ্ছে, কারণ নেহাকে সারাটা দিন জয়ের পেছনে ব্যয় করতে হয়। তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলে নেহার আর এই বাড়ির সবার আরো কষ্ট হবে, তাই আর রাতটা থাকেননি। প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিং এ খাবার খেতে বসেছে। প্রতিদিন জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না। এর মতো রাতে সবাই ডাইনিং এ খাবার খেতে বসেছে। প্রতিদিনের জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না, কারণ আজ জয়ও ডাইনিং এ এসেছেন। এতদিন জয় ডাইনিং এ আসতে চাইলেও নেহার জন্য আসতে পারেনি, আর নেহার কথাই সঙ্গ দিল বাবা, কিন্তু আজ আর কারো কথাই শুনলো না। নেহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগেই জয় ডাইনিং এ এসে নেহা মূলত সবার জন্য ডাইনিং এ খাবার সাজিয়ে রেখে তারপরেই জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায়, যা সেটা হলো না। ডাইনিং এ খাবার সাজানো হয়নি, তার আগেই জয় চলে এসেছেন। এখনো ডাইনিং এ কেউ আসেনি, শুধু নেহা
আর ঋতুই কিচেন থেকে তরকারির বাটিগুলো এনে ডাইনিং রাখছিল। হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখতেই নেহার চোখ গেল টেবিলের একদম শেষের দিকের চেয়ারে বসে থাকা জয়ের উপর। নেহা অবাক হলো না, বরং জানতো জয় বেশি দিন ওর কথা শুনে বসে থাকবে না, তাই জয়কে খাবার টেবিলে দেখে একটু অবাক হলো না, শুধু বলল, আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? একটু পরে তো আমি খাবার রুমে নিয়ে যেতাম। এতক্ষণ টেবিলে রাখা সবগুলো তরকারির বাটির দিকে দেখছিল। নেহার কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকালো। সাথে সাথে নেহা জয়ের দিক থেকে স্থির দৃষ্টিতে সরিয়ে নিচের দিকে তাকালো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই আর কি। জয় নেহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত 1 মাস ধরে নেহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করছে, আর নেহা কিনা এখনো ওকে ভয় পায়। আচ্ছা, ওকে কি জয় কে ফেলবে না? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নেহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটি। জয় নেহার একটা কাজ দেখে খুবই অবাক হয়, আর সেটা হলো নেহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই, কিন্তু যতবারই জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ, ভয় আর জড়তা নিয়ে কথা বলে। নেহার আচরণ দেখে মনে হয় যেন জয় ওকে অসুস্থ অবস্থায়ও কোনো ভুল বলে গায়ে হাত তুলতে ভুলবে না, আর এই বিষয়টাই জয় নেহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নেহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক। অবশ্য নেহার ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও মানে। গত 14টা মাস জয় নেহার প্রতি যে অত্যাচারটা করেছে, নেহার এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নেহা কেমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসে বলল, অনেক দিনই তো সবার সাথে খাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথেই খেতে বসি। ওই তো ড্যাড আর মমরাও আসছে, খাবার দাও তো। জয়ের কথায় নেহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছেন, কারণ আর 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিং এর কাছে আসতেই জয়কে এখানে দেখে ওরা 3 জনেই অবাক হলো, তবে খুশিও হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন, কি রে বাবা, তোকে না আর কদিন না হাঁটতে বলেছি, এখানে আসতে গেলি কেন? ড্যাড হাঁটতে পারছি যে তখন শুধু শুধু রুমে বসে খাবো কেন, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করেছি না? একদম ভালো করেছিস বাবা, কতদিন হলো তোর সাথে বসে খাই না, আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতেই খুশি লাগছে। আরে ভাইয়া, ভালো করেছিস ডাইনিং এ চলে এসেছিস, তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। দুজনের কথা শুনে তাচ্ছিল্য হাসলো, কারণ যে মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যে বোনের কাছে অসুস্থ ভাইয়ার থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল্যের হাসি আসাটাই স্বাভাবিক। জয়ের এতটুকু বোঝা হয়ে গেছে, ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে মেয়ে, সংসার এসবের চেয়ে পার্টি, লাভ এসবে বেশি ইম্পর্টেন্ট। আর নেহা, যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো পায়না খুঁজে মারধর করেছে, সেই নেহাই ওকে আজ সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখনই জয়ের চোখ গেল টেবিলের এক পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে। হয়তো কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছে নেহা। জয় তখনও খাবার মুখে দেয়নি, হঠাৎ সবার দিকে একবার তাকিয়ে নেহাকে ডাক দিল, নেহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না আসলে কারোর কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম। কেন, আপনার কি কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ করব তো, আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নিব। পরে কেন, এখন আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মিলালেন। হ্যাঁ বাবা, এখন তুই বল, আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তুই বলে দেখ, তোর কথা যদি শোনে আর কি। আমরা সবাই খাবো, আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলি আমাদের সাথে বসে খেয়ে নে, কিন্তু কে শোনে কার কথা? নেহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই, আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ওষুধের টাইমের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে, আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নাও, তারপর বাকি সব দেখা যাবে। বললাম তো আমি পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। তুমি কি চাও
আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দেই? যদি আমাদের সাথে খেতে না বসেছো তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম তেলে বেগুনে চলে উঠলেন। রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নেহাকে ওদের সাথে বসানোর জন্য ঔষধ না খাওয়ার কথা বলেছেন, কিন্তু জয়ের এত আদিক্ষেতা শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম সাজালো কণ্ঠে বললেন, জয়, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ও খাচ্ছে না বলে কি তুই ওষুধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না, ও তো বলেছে পরে খেয়ে নিবে। তারপরেও এত চোরাচুরি করার কি আছে বুঝলাম না। মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করলো না, বরং না শোনার ভান করে নেহাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি দাঁড়ায় আসো কেন? ভাইজান এত করে বলতেছে যখন বইসা যাও না। ঋতুর কথা শুনে নেহা বলল, কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাহো তো, তুমি বইসা যাও, আমি পরে খাইয়ানি মনে। নেহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল, কিন্তু বসার আগেই জয় আবারও বাদ সাধল। ওখানে নয়, এখানে এসো, বড়জনদের পাশে বসতে নেই, জানো না? আসলে নেহাকে ওর পাশে বসানোর জন্যই বলেছে কথাটা। সে চায় নেহা ওর পাশে এসে বসুক, সবার সামনে কিভাবে বলবে কথাটা, তাই এটা বলল। নেহাও অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারে এসে বসে পড়ল। এই না হলে আমার ছেলে, আমি গর্বিত, তুই এতদিনে একটা আমার মনের মতো কাজ করেছিস জয়। বাবার কথায় জয় মুচকি হেসে খাওয়াতে মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নেহার দিকে। নেহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে, তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যে না সবজির বাটিতে হাত দিতে যাবে, অমনি জয় বাধা দিল। নিহা, একদম হাত দিবে নয় বাটিতে। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করল। জয় কিছু না বলে নেহার প্লেটে 1 চামচ গরুর মাংস আর একটা চিকেন তুলে দিল। নেহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো। যেটা ভেবেছে সেটাই ঠিক, শায়লা বেগম রাগে চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বোঝাচ্ছে ওই হয়তো, কিন্তু নেহা বুঝতে পারছে না। তবে নেহা শিওর যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয়ের প্লেটে গরুর মাংস আর চিকেন তুলে দেওয়া। সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো, আমতা আমতা গলায় বলে উঠল, না, কি করছেন কি আপনি? আমি গরুর মাংস খাই না তো, আর তাছাড়া মুরগির গোস্ত আমার খেতে ভালো লাগে না, আমি সবজি দিয়েই খেয়ে নেব। না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে, অমনি আবারও বাধা দিল। নিহা, ভুলেও ওসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকে আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায়, সো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো, প্লেট থেকে কিছু যেন বাটিতে না ওঠে। জয়ের কথায় নেহা তো রীতিমতো অবাক। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই আগে তো কখনো ডেকে খাবার টেবিলে পর্যন্ত বসায়নি, আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছে, তার উপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নেহা যেন বিশ্বাসই করতে পারছে না এইসব। ওর মনে হচ্ছে এইসব কিছু যেন সেই স্বপ্ন দেখছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে জয় ওর সাথে আবারও আগের মতো বিহেভ করছে। নেহা এইসব ভেবে মাথা নিচু করে ছোট ছোট গ্রাস বানিয়ে খেতে লাগলো। আর খাবার দেখে অবাক না হয়ে পারলো না, কারণ নেহা এমন ভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাওয়ায় ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দিবে। জয় ছোট্ট করে একটা শ্বাস ফেলল। খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল। তবে আজ শায়লা বেগম আর জেসি খাওয়া অর্ধেক খেয়ে উঠে চলে গেছে। আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করেই জানে, কিন্তু কিছু বলবো না। নেহা কিচেনের সবকিছু গুছিয়ে 10:30টার দিকে রুমে আসলো, আর সাথে জয়ের জন্য ব্রেড নিয়ে আসলো। নেহা রুমে এসে দেখলো জয় রুমে নেই। নেহার বুঝতে দেরি হলো না, জয় এখন ব্যালকনিতে। নেহার ট্রেটা সেন্টার টেবিলে রেখে ব্যালকনিতে গেল। জয় তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল। নেহা নিচু আওয়াজে গলা খকর দিয়ে ডেকে উঠল। নেহার কণ্ঠস্বর শুনে জয় দরজার দিকে তাকালো। নেহাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকে হাসলো জয়। আপনার জন্য চা এনেছি, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। জি। তুমি যাও, আমি আসছি। নেহার রুমে চলে গেল। জয়ও নেহার পরপরই রুমে আসলো।
নেহা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো, আর ভেবেই নিজের মনে হাসলো, যেটা জয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে। নেহা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। কাপটা সেন্টার টেবিলের উপর রাখতেই দেখলো নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। জয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নেহাও কোনো দিকে না তাকিয়ে চুপচাপ এসে বিছানা করতে লাগলো। নেহা, জয়ের ডাক শুনে নেহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বলুন? নিচে বিছানা করো না? কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? নেহা, সব বুঝেও কেন না বুঝার ভান করো বলো তো? তোমাকে গত 1 মাস ধরে বলছি নিচে না থেকে খাটে ঘুমাতে, তুমি আমার কথা শুনছই না। জেদ করছো কেন? আসো এখানে শুবে। না না, আমার নিচে থাকতেই অভ্যাস হয়ে গেছে, খাটে শুতে হবে না, আমি এখানেই ঠিক আছে, আপনি ঘুমন। আর আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না, আপনার তো আবার বেড শেয়ার করা পছন্দ না। আমি ওখানে থাকলে শুধু শুধু আপনার ঘুম নষ্ট হবে, আমি চাই না আমার জন্য আপনার ঘুম নষ্ট হোক। বলেই নেহা আবারও বিছানা করতে লাগলো। নেহা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এখানে এসে শুতে বলেছি, সও। আমি বেশি কথা শুনতে চাই না। ঠান্ডার মধ্যে নিচে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো, তার উপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো। এইভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে। তুমি জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে? খাটে আসো জলদি। বেশি আর কি হবে, বড় জোর মরে যাব, তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমার মরণ নিয়ে কোনো ভয় নেই। আমি তো রোজ প্রতি ওয়াক্তে নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু দেয়। নেহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই ধূপ করে উঠল। ওর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে। জয়ের রাগ হলো, তাই রাগী গলায় নেহাকে ধমক দিয়ে উঠল। নেহা, একটা থাপ্পড় দিব। এসব কোন ধরনের কথা? হ্যাঁ মা, রেগে যাচ্ছেন কেন? ও বুঝেছি, মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চয়ই ভয় পেয়েছেন, তাই না? জানেন, এক সময় আমিও মৃত্যুকে খুব ভয় পেতাম। সব সময় মনে হতো যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি। মাঝে মাঝে তো বসে বসে ভাবতাম, আচ্ছা মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? যেখানে আমার বাঁচতে ইচ্ছে হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের শত্রুতা? এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবো না। তাই আমার মনে হতো এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। কিন্তু এখন কি মনে হয় জানেন, কেন আজরাইল আমাকে চোখে দেখছে না? কিন্তু হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে মরণ ভিক্ষা চেয়েও পাচ্ছি না? আমাকে কি মৃত্যু চোখে দেখে না? এগুলো বলতে বলতে নেহার চোখ যে কখন জোরে ভরে গেছে নেহা নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটে হাসি অবিরাম। জয়ের যেন এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নেহার কথাগুলো আর নিতে পারলো না জয়। কি পেয়েছে কি মেয়েটা? যা খুশি তাই বলে যাবে? এত সহজ মরা? কিছু বলছে না বলে কি যা খুশি তাই বলে যাবে? জয় রেগে লেগে বিছানা থেকে নেমে নেহার সামনে গিয়ে দাঁড়ালো। নেহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে নেহাকে নিজের দিকে ঘোরালো। তাও আজ কোনো ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখলো। জয় বলল, তখন কি যেন বলছিলে? শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনেছেন সেটাই বললাম। আর শুনেছেন বলেই তো এসেছেন। শুনুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস নেহা, অনেক হয়েছে। আর না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলেছি, খাটে আসো। বললাম তো আমি নিচেই ঠিক আছি। আমার মতো গেও ছোট লোককে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নোংরা করতে চাইছেন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। আমার মতো মেয়েরা ফ্লোরেই যোগ্য। অনেক রাত হয়েছে, আই থিঙ্ক আপনার এবার ঘুমানো উচিত, নয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়াকশন বেশি হবে। নেহা, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমায় রাগিও না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন? মারবেন? ও, আমি তো ভুলেই গেছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা এখন সমান তালে চালাতে পারবেন। তবে একটা কথা কি জানেন, আমার না এখন মার খাওয়া নিয়ে ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল, সেটাকে ভয় পেয়ে লাভ কি? আমার কপালে তো শুধু মারধর এইসবই জুটে। কারো ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে তো
আমি আসিনি, তাই এখন আর মারবেন শুনলে ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বললে রাখবেন? জয় নিশ্চুপ। নেহা আবারও বলতে লাগলো, এবার না আমাকে মারতে ইচ্ছে হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না, আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে একেবারে মেরে ফেলিয়েন। বিশ্বাস করুন, আমি রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে যান আর আমি শোয়া থেকে উঠে বসার শক্তি পর্যন্ত পাই না, তখন মনে মনে একটা কথাই বলি, কেন আপনি আমাকে একেবারে মেরে ফেলে গেলেন না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে ওঠাতো। বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না, এসব আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খায়নি, কিংবা আপনি চাইলেও মারার সেই শক্তিটা ছিল না আপনার, কিন্তু এখন থেকে তো রোজ আবারও সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আর না মেরে আমাকে একেবারে মেরে ফেলিয়েন। কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগও করব না। তারপরেও প্লিজ আমাকে মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে। কথাগুলো বলতে বলতে নেহার চোখ থেকে এবার টুপটাপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। নেহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে। নেহা তো ঠিকই বলছে, নেহার প্রতিটা কথাই যুক্তিপূর্ণ। জয় ওর সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করেছিল, এর দ্বারা নেহার এইসব বলা কোনো অপরাধ নয়। নেহার জায়গায় যে কোনো মেয়ে হলে একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নেহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নেহা নিষ্পাপ। হ্যাঁ, নেহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি, হয়তো কখনোই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নেহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সব সময় শুয়ে থাকতো, তখন নেহাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভেতরে যেন অন্য একটা জয়ের সৃষ্টি হলো। কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে, যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কোরআন তেলাওয়াত করতে ভুলে। নেহা যখন রোজ সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতো, জয় তখন শুয়ে শুয়ে গভীর মনোযোগ দিয়ে শুনতো সেইগুলো। জয় ওর প্রতি নেহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতি নেহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছে, 1000 গুণ বেশি মুগ্ধ হয়েছে নেহার চাল চলন আর এসব পয়েসগারিতা দেখে। আসলে জয় কখনো নেহার চাল চলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ে হওয়ার পর থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা। আর যেটুকু সময় থাকতো সেইটুকু সময় নেহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময় ছিল না ওর। সবসময় অনুসন্ধানী চোখে তাকাতো নেহার দিকে, যাতে পদে পদে নেহার দোষ ধরতে পারে আর নেহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন 3 দিনে জয় বুঝে গিয়েছে নেহা ওকে কতটা ভালোবাসে, কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নেহা যেভাবে পাগলের মতো ছোটাছুটি করেছে আর জয় কেয়ার করেছে, যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নেহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না। আর তখন থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নেহা ওর কাছাকাছি থাকছিল আর নেহার সবকিছু অত কাছ থেকে দেখলো, তখন থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়। তা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নেহাকে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসে ফেলেছে যে নেহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে। তাই তো আর চুপ থাকতে না পেরে নেহাকে ধমক দিয়েছিল, কিন্তু নেহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নেহার প্রতি যা রাগ হয়েছিল সব যেন উড়ে গিয়ে একরাশ অপরাধ বোধ ঘিরে ধরলো জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরেও বলছি প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নেহা তাচ্ছিল্য হাসলো, তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখে বলল, ছি, আপনি একজন বড় লোক, স্মার্ট মানুষ, আপনি কেন আমার মতো গেও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। নেহা, গেও ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে আর লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি
যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি ক্লাব এসব নিয়ে সব সময় মেতে থাকলেই স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চালচলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করেছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছ থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়ল, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পিছনে ছুটেছিলাম। আসল হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়ে, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। এটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান গিয়ে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। শুধু আমি নই, তুমিও যাবে। আসো, আর এসব কাঁথা বালিশ সরাও। বললাম তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুব। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও। জয়ের ধমক শুনে নেহা এবার সাহস করে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। গুটি গুটি পায়ে নিচ থেকে পাটিবালিশ সরিয়ে দ্রুত খাটের একপাশে গিয়ে শুয়ে পড়লে। আর এমন কাজ দেখে জয় মুচকে হাসলো। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বললো তখন তো ঠিকই শুনলো। জয় এসব ভেবে খাটে গিয়ে উঠে বসলো। তারপর ব্যাট সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। নেহা তখন উপাস ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নেহাকে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি হেসে পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। হঠাৎ জয়ের স্পর্শ পেয়ে নেহা খানিক কেঁপে উঠল। চমকালো বেশ, কারণ এই প্রথম জয়কে স্পর্শ করেছে, তা আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নেহার কেঁপে ওঠাটা জয়ের বোধগম্য হয়েছে হয়তো, তাই তো নেহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে উঠল। যাও, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই কাঁপাকাঁপিটা ছেড়ে দাও। ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতে বলেছো মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে, মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরও জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। কিন্তু নেহা সেটাই বলল, ও তো আর জানে না জয়ের মীরার মধ্যকার ব্যাপারটা। তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা। আর নেহাকেও নিজের বাহু বন্ধন থেকে ছাড়লো না, বরং সেভাবে ধরে রেখেই বলল, ওসব মীরাটিরা ছাড়ো, এখানে আমি আর তুমি আছি। সো আমার তোমার কথা বলো। কোনো থার্ড পারসন এখানে অ্যালাউ না। মীরা আপু থার্ড পার্সন হতে যাবে কেন? আমি তো আপনাদের মাঝে থার্ড পার্সন। হ্যাঁ, বললেন না তো মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে আপনি তো মীরা আপুকে অনেক ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে, আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী, তাই আপনাদের মাঝে এরকম একটু একটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব কথা ছাড়তে, তারপরও বারবার কেন কি কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরা আপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওর সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরা আপু আপনাকে একবার দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নিহা, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু আমার টাকা পয়সাকে
ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনার সুতো ছিল নেহার কথায়। কি হলো, চুপ হয়ে আছেন কেন? কই চুপ করে আছি? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলেই এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে বসে থাকবে সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভিজাবে সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। হ্যাঁ সত্যি, আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতেই জয়ের ভেতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নেহা কোনো প্রতিউত্তর করতে পারলো না, কারণ জয়ের কথাগুলো শুনে নেহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে। নেহা জানে না জয় কেন কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যা না। আসলেই তো এই শহরের মানুষ চেনা বড় তাই। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দেবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নেহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যেই ঘুমও এসে গেল। নেহাকে চুপ করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নেহার মুখের দিকে তাকালো। ডিম লাইটের আলোতে নেহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না নেহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি হেসে নেহার কপালের এক পাশে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আরো কিছু সময় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নেহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরমাবেশে চোখ বন্ধ করলো সে। পরের দিন সকালবেলা আজ জয়ের ঘুমটা নেহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই নেহাকে নিজের সাথে ল্যাপটপ অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটল জয়। নেহা এখনো গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁই। যদিও প্রতিদিন নেহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা নয়। সে জানে নেহা কেন সকাল সকাল উঠতে চায়। মূলত সে এটা নিয়ে নেহাকে মারধর করতো বলেই নেহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নেহাকে ভোরে না উঠতে। তবু নেহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত, কারণ নেহা সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্যই সে সকাল সকাল উঠে যেত। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারতো না সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শোনার চর, লাথি আর বেল্টের আঘাত এসবই জুটতো কপালে। কথাগুলো ভেবে জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। কি নিষ্পাপ হয়ে ঘুমোচ্ছে। আর এই মেয়েটিকে কিনা সে এতদিন ধরে এত অত্যাচার করে গেছে যে সে মেয়েরাকে ভালোবাসতে গেল। আর কেনই যে ওর ভালোবাসার আশায় নেহাকে কষ্ট দিয়েছিল সেটা মনে করেই জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানেক পর নেহার ঘুম ভাঙল। জয় তখনও নেহার দিকে অপরক চাহনি নিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিজের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে নেহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতে আমতে গলায় বলল, এই এমন করে তাকিয়েছেন কেন? হঠাৎ নেহার কথায় জয়ের ঘোর কাটলো। নেহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও বলেই নেহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। চুলগুলো হাত খোপা করতে করতে দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখল 7:30 বাজে। নেহা বেশ অবাক হলো। আজ 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে। ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নেহা তো চোখ খুলেও ওকে সজাগে পেয়েছে, বাট ডাকলো না কেন? কথাগুলো ভেবে নেহা জয়ের দিকে তাকালো। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় দুহাত প্রশস্ত করে আলসেমি ঝাড়তে ঝাড়তে বলল, অনেক আগেই। নেহার অবাকের মাত্রা তো এবার আরো বেড়ে গেল। নেহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে, কিন্তু জয়ের কথা শুনে নেহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। নেহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে ওঠে তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগে যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। থুর, আজ সব ঘুম চোখে ভর করতে হলো।
ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো, সে কিনা এই কথা বলছে। আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি? ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকরই মনে হবে, মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বললো না, হয়তো নেহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নেহা তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে, নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকেই জোর দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে কিছু বলবে না এটা নেহা নিশ্চিত, কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলোই ঋতুই করে। তাই ঋতুর ছোটখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নেহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নেহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নেহাকে দেখে একগাল হেসে বলল, ভাবি আইসো? আজ হঠাৎ আমার কি হলো কি জানি, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। নেহা স্যার আঁচলটা গুজে নিয়ে কাছে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতেছো কেন? মাঝে মাঝে এরকমই হয়। তুমি তো আর ইচ্ছা কইরা দেরিতে ওঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতেছো ভাবি, আমারে কিছু কইতে পারবে না। বড় সাহেব আছেন না, ওনার সামনে তোমারে কিচ্ছু করার সাহস আসেনি কারো? কিন্তু আমি জানি বাবার সামনে ওরা কিছু বলবে না ঠিকই, কিন্তু বাবা অফিসে চলে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতি সূচক মাথা নাড়ালো। এটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কই ভাবি। নেহা চুলার উপর আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল, সেসব নাড়াতে নাড়াতেই বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না, এমনিই বলতেছিলাম। আগে তো সবসময় তোমার লাগে পশুর মতো আচরণ করতো। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সবসময় তোমার দোষ খোঁজে। তাই জানতে চাইছিলাম আর কি, এখনো আগের মতোই করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। নেহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও এইসব কথা, তাড়াতাড়ি করো, নয়তো বাবা না খেয়ে অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম পেড়ে দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পেছন পেছন জেসিও নামছে। তিনজনেই ডাইনিং এর কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক, কারণ এখনো টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাখলেও শায়লা বেগম যেন রাগে পুরো আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নেহাকে এইভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নেহাকে না ডেকে ঋতুকেই ডাকছে। ঋতু, এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়েও তো দেখতে পারো, হয়তো আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর, তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এভাবে সারের মতো না চেঁচিয়ে আর বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণেই জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও এসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলে সৌন্দর্য দেখবো? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলে নাস্তা আনতে পারলো না। মম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময়ে আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি, ক্ষমা করে দিয়েন। আসলে আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হয়েছে। লন, খাওয়া শুরু করেন। ঋতুর সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি নাই, সরি হবে। কি হইল আর কি সেটা? এই তো মম এসে গেছে নাস্তা, এবার তো বসো। জয়ের কথায় কোন রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগে মেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নেহাও চলে এসেছে, হাতে চায়ের ফ্লাক্স নিয়ে।
মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। কিরে মা, তোর হাতে চায়ের ফ্লাক্স কেন? আর তুই কিচেন থেকে আসছিস কেন? হ্যাঁ, মুচকি এসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল, না মানে বাবা, আসলে ওই নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম। আর তখন দেখলাম ঋতু একা সব আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের গ্লাসটা যেন আমাকে দেয়, আর কিছু না। ও ভাই, খাওয়া শুরু করেছি ইতিমধ্যে। কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়ে দু চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আচ্ছা আমি আসছি। আর রায়হান সাহেবের কথা শুনেই সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো। যে মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পছন্দ করেন না, উনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছে। নেহা তাড়াহুড়া কণ্ঠে বলে উঠল, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না, খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে, অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অলরেডি লেট হয়ে গেছে। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরো বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘোর আপত্তি জানিয়ে শালা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে যাও। সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিং এর পর না হয় অফিসে খেয়ে নিব, আসছি আমি। রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শালা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলেন না। উনি নেহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, বা শান্তি হয়েছে তো তোর? আরো বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। আসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এখনো শিখায়নি যে শ্বশুর বাড়িতে বেলা করে ঘুমাতে নেই? নাকি সেটাও শিখায়নি? অবশ্য শিখাবেই বা কি করে? শিক্ষা থাকলে তো শিখাবে। গিয়ে ও ছোট লোক কোথাকার। ছেলের কথাগুলো শুনে নেহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখের জল ফেলছে। কতগুলো কথা শুনিও শালা বেগমের তার যেন রাগ কমলই না। তাই নেহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটা ওনার সহ্য হলো না। হলো নবাব জাতি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ থেকে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল তো নিশ্চয়ই ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করিস যে সকালে ঘুম থেকে উঠতে পারছিস না? রাতে কি শরীর বিলিয়েছিলিস যে এতক্ষণে ঘুম থেকে উঠতে হলো? মম, তুই চুপ থাক, তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে কি করেনি? তোকেও বশ করে নিয়েছে। নয় তোর সাহস কি করে হয় নবাবজাদের মতো এত বেলা করে ঘুম থেকে ওঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা রুমে যাও। নেহা তবু ঠায় দাঁড়িয়ে রইল। নেহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো? কি বললাম কথা কানে যায়নি? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নেহা এবার কেঁপে উঠল। ছলো ছলো চোখে জয়ের দিকে তাকালো। জয় আবারও বলল, রুমে যাও বলছি। নেহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল, কারণ নেহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয়ই জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নেহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে পড়তেই নেহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নেহাকে এইভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শালা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বললেন, জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চাইছিস তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতো বইয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাইছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুকু কমে যাচ্ছে। জয়, চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জানো না। ও আজ না হয় একটু উঠতে দেরি করে ফেলেছে তাই বলে তুমি ওকে এত কথা শোনাবে? তাও আবার এমন বিশ্রী কথা, বা যে কোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটাবার কি ভেবে দেখেছো যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতো হয়ে ওর কথা বলবি? ওই গিয়েও ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন কিনা তুই ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস। 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস। যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই, কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম, এখনো হয়তো অমানুষই আছি, আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি
অ্যাজ এ মাদার সঠিক শিক্ষা দিতে, তাহলে হয়তো আমি ভুল করতাম না আর এমন অমানুষও হতাম না, আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটিকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি, তারপরেও দেখো আজ যে আমি এখানে বসে আছি সেটাও ওর জন্যই। ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো, কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারোর সময় ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, এই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় জানো মম? আমার মনে হয় বাড়িতে ড্যাড আর নিহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নয়? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেতে না। আচ্ছা জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মম তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমেই যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে এসব এখন বলেই বা কী লাভ, তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলেই জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শালা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে হঠাৎ আবার কিছু ভেবে ঘুরে দাঁড়ালো, মায়ের দিকে তাকিয়ে বুঝলো। আর একটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নিবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না। আর দরকার হলে এটা ড্যাডের কানেও পৌঁছাবে। মাইন্ড ইট। এগুলো একবারে বলেই জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না, গদগদ পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জিসি যেন সদ্য আকাশ থেকে পড়লো এমন ভাবে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওরা মামি কিছুতেই মেনে নিতে পারছেন না। বুঝে আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। এই জয় নেহার নাম শুনলে নাক ছিটকাতো, সেই কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছেন। জয় তাকে এতগুলো কথা শোনালো, তাও আবার ওই কেউ ছোট লোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম দেখলে নিহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিভাবে বাড়িতে ছড়িয়ে পড়েছে। প্রথমে ড্যাডকে হাত করলো, এখন আবার ভাইয়াকেও হাত করলো। এমন হলে তো ড্যাড কিংবা ভাইয়া কেউই তোমার কোনো কথা শুনবে না, ওর কথাই শুনবে ওরা। শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেই রেগে পম হয়ে আছে। এখন জেসির কথাগুলো যেন তার উপর আগুনের ঘি ঢালার মতো কাজ করলো। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন। জেসি, চুপ করবি তুই? বারে তখন ভাইয়া এতগুলো কথা বলে চলে গেল, তুমি তো কিছুই বললে না, আর এখন আমাকে এতটুকুতেই চুপ করিয়ে দিচ্ছ। শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি দিয়ে উপর উঠে গেলেন। জিসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রুমে এসে দেখলো নেহা জানলার সাথে ঠেস দিয়ে বাইরের দিকে চেয়ে আছেন। জয়ের উপস্থিতি নেহার বোধগম্য হলো না হয়তো, তাই তো এখনো ঠাই বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নিহা। হঠাৎ জয়ের গলা শুনে নেহা হক চকিয়ে ঘুরে তাকালো। জয়কে দেখে যেন আবারও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটি সুটি হয়ে একদম জানলার সাথে লেগে গেল। এমন ভাবে জানলার সাথে মিশে দাঁড়িয়েছে যেন পারলে এখনই জানলা ভেঙে বাইরে চলে যায়। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নেহা কাঁপা কাঁপা শরীরে ভীতু চাহনি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজেই ধরা পড়ল। নেহা কেমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করতো তাহলে আজ হয়তো নেহা এতটা ভয় পেত না ওকে দেখে। নেহাকে দেখে এখন এমন মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য, আর তাই সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নেহার সামনে গিয়ে দাঁড়িয়ে নেহার উভয় বাহুতে হাত রাখতেই নেহা আটকে উঠল। ভয় কয়েকটা শুকনো ঢোক গিলল। ভীতু চাহনি নিয়ে একবার জয়ের হাতের দিকে তো আবার জয়ের মুখের দিকে তাকাচ্ছেন। আসলে জয় নেহাকে এমন অমানসিক ভাবে পশুর মতো করে মারতো যেন নেহা সদ্য জেল পলাতক কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। জয় নেহার ব্যাপারটা বুঝতে পেরে আতুরে গলায় বলল, নিহা ভয় পাচ্ছ কেন?
নেহা কিচ্ছু বলল না, বরং আগের মতো গুটি সুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকে এসে নেহার বাহু ছেড়ে দিয়ে দুহাতে নেহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নেহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয় আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নেহার চোখে চোখ রাখলো, শান্ত করায় বলল, আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শে পর্যন্ত কেঁপে উঠছ? আমি কি এতই খারাপ? নেহা আমতা আমতা গলায় বলল, আমি কিছু বললে মুখের উপর জবাব দিতে হয়, জানো না সেটা? তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরও বাজে কথা শোনাতো, তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কি না আমাকে দেখি কাঁপতে কাঁপতে শেষ। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো আচরণ করেছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এইসব ছাড়ো, এখন তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে।